সঞ্জয় সেনকে আমি অনেকদিন আগে থেকে আমি চিনেছি। লোকটা শয়তানের শিরোমণি। আমাকে নরকে নামিয়ে নিজের আঁকে সে গুছিয়ে নিল। সে ওই মন্ত্রীপুর থেকে পালিয়ে এসেছে। দেখুন শিবনাথ বাবু, যা বলেছেন বলেছেন, আর কথাটা বলবেন না। শুনলে লোকে আপনার মুখে থুতু দেবে, বলবে আপনি একটা বদ্ধ পাগল। আপনি বিশ্বাস করুন নন্দীমশাই, আমি চিরদিন ভিখারি ছিলাম না। হয়তো বা ছিলেন না, কিন্তু ও এখন ওসব কথা বললে লোকে কি বিশ্বাস করবে? আপনাকে আমি কি করে বুঝাবো? আমি দিন ভিখারি নই, জেলার পুলিশ সুপার। মানে ওর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কল্যাণ আমার শালির ছেলে। তাহলে আমাকে না ডেকে সেই শালির ছেলেকে ডেকে বললে আপনি পারতেন, বিপদের মুক্তি ব্যবস্থা করতে পারত। সেটা সম্ভব নয়। কেন কেন সম্ভব নয়? কেন? এর উত্তর আমি দিতে পারবো না, অসম্ভব। মানুষের জীবনে এমন কিছু লুকিয়ে আছে যা উত্তর দিতে গিয়ে লজ্জায় মাথা হেঁট হয়ে আসে। যাকে 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 আপনার অতি গোপনীয় কথা আমি শুনতে চাই না। এখন আমি আপনার জন্য কি করতে পারি বলুন? সঞ্জয় সেন আপনার বন্ধু, তাকে বলে আমার দীপকের মুক্তির ব্যবস্থাটা করে দিন। কিন্তু একটা নির্দোষ ছেলে, তার লাইফটা বরবাদ হয়ে যাবে, এ আপনি নিশ্চয় ছাড়বেন না। আমি আপনাকে হাত জোর করে বলছি, ওর মায়ের মানসিকতা তো দেখছে। আপনাদের এই মনোবেদনা আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। তবে আপনারা যখন দীপকের মুক্তির প্রস্তাবটা করলেন, তাহলে আমি একটা প্রস্তাব করতে চাই। যদি রাজি থাকে, দীপককে আমি জেল থেকে বেকসুর খালাস করে আনবো। বলুন, আপনার যে কোনো প্রস্তাবে আমরা রাজি আছি। ওর মার মানসিক অবস্থা নিশ্চয় আপনি বুঝতে পারছেন। অবস্থা? আচ্ছা বলুন তো, আমার বয়সটা কত হবে? এই 60 কি 65? 65। আরে মাথায় সামান্য চুলে পাক ধরেছে বলে মনে করেছেন আমি বুড়ো হয়ে গেছি। এই সামনের মাসে হবে 45-এ পা দিচ্ছি। কিন্তু আপনার এত বড় ছেলে চন্দন খুব ছোট বয়সে বিয়ে করেছিলাম, স্ত্রী আমার মারা গেল, আর বিয়ে শাদী তা করলাম না। আচ্ছা আপনারা মনে করুন, ঘরে যদি মেয়ে ছেলে না থাকে, সেই সংসারে কি লক্ষ্মী থাকে না? সংসারের কোনো কাজে এই পুরুষের মন বসে? তা তো বটে। তাই বলছিলাম, আপনাদের দীপা যদি আমার সংসারের ভারটুকু নেয়, আমি দীপকের মুক্তির ব্যবস্থা করব। সঞ্জয় বাবু আমার অনুরোধ অপেক্ষা করতে পারবেন না, কারণ সঞ্জয় বাবুর অনেক গোপন কথা আমার জানা আছে। এত খুব আনন্দের কথা। দীপা আপনার ঘরে যাবে? চন্দনের সম্মতি আছে। না না না, আপাতত আমি চন্দনের বিয়ের কথাটা ভাবছি না। আমি ভাবছি তাহলে বিয়েটা আমি নিজেই করব। কি বললেন আপনি?
আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে। আপনি কি মানুষ না জানোয়ার? আরে শুনুন, কি কি শোনাবেন আপনি? কি শোনাবেন? আপনি যদি মানুষ হতেন তাহলে এমন জঘন্য কথা আপনি মুখটা উচ্চারণ করতে পারতেন না। আমার ছেলে জেলে পচে মরুক, তবু দীপার জীবনের বিনিময়ে ওর মুক্তি আমি চাই না, চাই না। বড় বউ, ওগো, তুমি একটুখানি বিষ এনে দাও, খাইয়ে খুব পাড়িয়ে দেই হতভাগিনীকে। না দিতে পারলাম পেট ভরে দুটো ভাত, না দিতে পারলাম ভালো একখানা কাপড়, তার চেয়েও মরে যাক, মরে যাক, তবু মনটাকে আমি সান্ত্বনা দিতে পারবো। উপায় একটা জানোয়ার। আরে আপনাদের এই বাস্তব অবস্থাটা একটু ভেবে দেখুন। তুমি একটা দুর্বায়ের জানোয়ার। শিবনাথ বাবু, একটা গরিব মা বাবার অসহায় সুযোগ নিয়ে তাদের একমাত্র মেয়ের বিয়ে নামের পাশ করাইতে থাকে। আমার যদি সাবেক দিন থাকতো, মুখে নয় আমি কুকুর বঞ্চনে দিতাম। সামনে কথা বলার বসাই। বেড়ে যান এখান থেকে, নইলে আমি তোকে চুপু পিঠা করবো। আমি ভদ্রগরের সন্তান বলে এখনো তুমি রয়ে গেছো কুকুর। তুমি এখনো দাঁড়িয়ে আছো কুকুর। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কি না। যাচ্ছি, কিন্তু আমি বলবো না। কাল সকালে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাবেন, আর যাবার আগে ভাড়ার টাকাটা পাই টু পাই বুঝিয়ে দিয়ে যাবে। দাঁড়ান নন্দী মশাই, দীপা, আপনার প্রস্তাবে আমি রাজি আছি। রাজি আছো? হ্যাঁ, আপনি দাদাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন। আমি আপনাকে বিয়ে করব। দীপা, না 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 দীপা, না। তুই ভুল করছিস মা, তুই ভুল করছিস। তোকে যে সারাটা জীবন এই ফুলের মাসুল দিতে হবে মা। দামি পালঙ্কে শুয়ে তুই হাহাকার করে কাঁদবি মা। দরকার নেই, দরকার নেই, আমার দীপকের মুক্তির দরকার নেই। আমার দীপু জেলে পচে মরুক। মা গো, আমি তো দাদার জন্য আত্মহতি দিচ্ছি মা। দীপা, ঈশ্বর, কে বলে তুমি পাশার ঠাকুর? কে বলে তুমি পাশার? তুমি গীতায় বলেছ বাবা, বাবা, তুমি কোথায়? কোথায় তুমি দর্পহরি? নেমে এসো, নেমে এসো, ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো। বাবা, বাবা শোনো, বাবা। আমি তাহলে দিন তারিখ ধার্য করুন। আজও একটা লগ্ন আছে, রাত 12টার পর। আমার তো মনে হয় শুভ কাজে দেরি করতে নেই, কারণ সাসপেন্স আছে শুভ শীঘ্র। কি বলেন শাশুড়ি মা? দীপা, দীপা ওকে চলে যেতে বল মা, ওকে চলে যেতে বল। আমি ওকে সহ্য করতে পারছি না মা, সহ্য করতে। আমার কোনো আপত্তি নেই, তবে দাদা যেন কালি ছাড়া পায়। আশা করি আমার মনের ইচ্ছেটা। এই কথা তোমাকে বলতে হবে না। কর্তব্য সম্বন্ধে আমি চিরকালই সচেতন। শাশুড়ি মা, আপনি অযথাই চোখের জল ফেলছেন। আপনার মেয়েকে আমি মাথায় তুলে রাখবো। ফাঁসিটা কোথায় হবে? বিয়ে এবং আমার বাড়িতে।
অযথা তোমাদেরকে খরচ করাতে চাই না। যাবার আগে শাশুড়ি মাকে একটা প্রণাম করে যা। চলে যেতে বল মা, ওকে চলে যেতে বল। আশীর্বাদ করবেন শাশুড়ি মা। আমি ওকে সহ্য করতে পারছি না। আরো 100 বছর বাড়িয়ে দে। দীপারে, ওকে চলে যেতে বল মা, চলে যেতে বল। আমি ওকে সহ্য করতে পারছি না। 2-4 দিন একটু অসহ্যই লাগবে, তারপর দেখবেন একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। দীপা, আমি আসছি দীপা। আরে হাট বাজার তো সবকিছু আমাকেই করতে হবে। শাশুড়ি মা, কোনো চিন্তা করবেন না শাশুড়ি মা। শাশুড়ি মা মঙ্গলের জন্যই করে শাশুড়ি মা। দীপারে, কেন তুই সম্মতি দিলি মা? কেন তুই সম্মতি দিলি? এত বিয়ে নয়, এত আত্মহত্যা। কেন তুই সম্মতি দিলি মা? তোর দাদার না হয় বছর 3 শাস্তি হতো, তোকে যে সারাটা জীবন তুষের আগুনের মতো জ্বলতে হবে মা। তুমি অযথাই দুঃখ পাচ্ছ মা। মেয়ে হয়ে জন্মেছি, বিয়েতে একদিন দিতেই হতো তোমাদের। হয়তো সেখানে গিয়ে আমার দুঃখ হতো, এতে তবে একটা সান্ত্বনা থাকবে। দাদার জন্য আমি কিছু অন্তত করতে পেরেছি। তুমি বিশ্বাস করো মা, এর জন্য আমার এতটুকু দুঃখ বা ক্ষোভ কিছুই নেই। আর দুঃখই বা কেন পাবো? লোকটার অগাধ টাকা আছে, ভাত কাপড়ের অভাব আমার কোনো দিন হবে না। বিয়ের পর তুমি হয়তো গিয়ে দেখবে সারা অঙ্গে গয়না পরে আমি রাজরানীর মতো ঘুরে বেড়াচ্ছি। ভাবতেও যে কি আনন্দ হচ্ছে আমার। তুমি দাদা বাড়ি এলে তুমি তাকে বুঝিয়ে বলো মা, তুমি তাকে সান্ত্বনা দিও। তুমি তো বোঝো মা, দাদা থাকলে তোমাদের সব আছে। এই হতভাগিনী মেয়ে থাকাও যা, না থাকাও তাই। আমি ড্রাইভার রইলাম মা, আমি ড্রাইভার রইলাম, আমি ড্রাইভার রইলাম। মা, চন্দনদা যদি আমাকে কিছু না, কিছু না, কিছু না। আর কত দুঃখ তুমি দিবে ঠাকুর? আর কত দুঃখ তুমি দিতে চাও? তবু অভাবের কাছে আমি কখনো মাথা নত করব না। ঝড় উঠুক, তুফান ছুটুক, এক এক করে মনের কুসুম কলিগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তবু আমি নীরবে বুক পেতে দাঁড়িয়ে থাকবো। কারণ আমি যে মা, জননী, ধাত্রী। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি দীপার মতো মেয়ের এরকম লোকের সঙ্গে বিয়ে হবে। বিয়ে নয় রমা, ও হচ্ছে ব্যভিচার। মাইকেলদা, যাদের অর্থ সম্পদ আছে তারা এই সমাজের মধ্যমণি, তারা যা খুশি করবে, গরিবের প্রতিবাদের কোনো সুযোগ থাকবে না। এই তো সমাজ ব্যবস্থা। আইন ওদের নাগাল পাবে না, রাষ্ট্র থাকবে উদাসীন।
নেতা বলবে সব ঠিক তুমি এসব কথা ভাবো মাইকেল দা? তুমি কি ভাবো রমা? আমি অজ্ঞান বেকার হয়ে জন্মেছিলাম শয়তানের ষড়যন্ত্রে। আজ আমি সমাজ বিরোধী। যেমন দীপুদাও আজ জেলে পচে মরছে, একটা নিরপরাধ তরুণ শয়তানের চক্রান্তে। শুনেছি ও নাকি আজ ছাড়া পাবে। পাবে, কিন্তু এই কিসের বিনিময়ে পাবে জানো রমা? তারপরের যৌবনের বিনিময়ে। I am so sorry my sister, কথাটা অশালীন। আমি তোমার কাছে মার্জনা চাইছি। 20 বছরের একটা তরুণীর সঙ্গে 60 বছরের একটা বৃদ্ধের বিবাহকে আমি মনে প্রাণে মেনে নিতে পারছি না। কিন্তু জানি না দীপুদাও মেনে নেবে কিনা। আমি হলে কি করতাম জানো রমা? দুটোকে একসঙ্গে খুন করে ফাঁসি যেতাম। আদালতে দাঁড়িয়ে তার স্বরে চিৎকার করে বলতাম, ধর্মপতার খুন আমি করেছি, কিন্তু কেন করেছি একবার অনুসন্ধান করে দেখুন। মাইকেল দা জানে আমার কথা কেউ কর্ণপাত করবে না, কিন্তু রমা এই সমাজটাকে আমি যতই দেখছি ততই আমার স্থায়ীতন্ত্র উত্তেজিত হয়ে উঠছে। ইচ্ছা হচ্ছে এই মানদাত আমাদের গুরুদার সমাজটাকে ভেঙে ঘুরিয়ে দেয়। আমি সঞ্জয় বাবুকে ছাড়বো না, তবে যাবার বেলা বলে যাচ্ছি আমি যাদের নিয়ে যাচ্ছে রাজত্ব সাহায্য দুদিন পড়ছে রাজত্ব সেদিন সেই ভুলের জন্য সবাইকে অনুসরণ করতে হবে। মাইকেল দা ঠিকই বলেছে, এর নাম বিয়ে নয়, এর নাম বেবিচার। দদিচি দেহ ত্যাগ করেছিল দেবতাদের মঙ্গলের জন্য, দীপা ওর দাদার জন্য আত্মহতি দিল। দীপার স্বপ্ন ছিল সুস্থ স্বাস্থ্যবান স্বামী, ছোট্ট একটা সাজানো গোছানো সংসার। রমা, কি হয়েছে দাদা? তোমার মুখটা এমন শুকনো কেন? শরীর কি ভালো নেই তোমার? না রে, শরীর ভালোই আছে, তবে যাই হোক একটা চাকরি করছিলাম, সেটাও চলে গেল রে। কেন? সঞ্জয় বাবু নাকি মালিককে বলে দিয়েছে। দীপকের কেসের জন্য তকদির করছিলাম, সঞ্জয় বাবু নাকি মালিককে বলে দিয়েছে আমাকে চাকরিতে রাখলে ওখানে ফ্যাক্টরি রাখাই তাই হবে। তাই মালিক সঞ্জয় বাবুর সঙ্গে বিবাদ করে আমাকে কাজ দেওয়া সম্ভব নয়। সঞ্জয় সেনকে দেশের রাজা নাকি? তার কথা মেনে সবাইকে চলতে হবে। দেশে কি আইন কানুন নেই? দেশে কি মানুষ নেই? আইনের কথা বলছিস রমা? আইন আছে, কিন্তু সেই আইন গরিবদের জন্য নয়। এই সমাজে ধনীর 7 গুণ মাপ। ওরা আইনের মুখে জুতো মেরে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছে বেআইনি পথে। আইনের রক্ষকরা তা দেখে চোখ বুঝে থাকে, আর আমরা যদি কোনো অন্যায় করি পুলিশ টুটি চেপে ধরবে। এই তো আমাদের সমাজ। মানুষ চুরি করে খিদের জ্বালায়, পকেট কাটে পেটের গর্তটাকে বুঝাবার জন্য, চিন্তাই করে দারিদ্র নামক রাক্ষসটাকে শান্ত রাখবার জন্য। কিন্তু ধনীরা যে কোটি কোটি টাকা মুনাফা লুটছে, শুষে নিচ্ছে সাধারণ মানুষের প্রাণরস, তাদের বেলায় তো আইনের লম্বা হাতটা এগিয়ে আসছে না। তুই দেখে নিস রমা, দেশের যুব শক্তি বৈষম্য বেশি দিন চলতে দেবে না। বর্তমান সমস্যা ভারতের দুষ্কর্ম দাঁড়িয়ে আছে। তরুণ সমাজ কোনো পথ খুঁজে না পেয়ে বিপদে চলে যাবে। বিনা দোষে আমার চাকরিটা চলে গেল রে। কাল থেকে হয়তো আমরা নিরন্তর উপবাস, খিদের ঝালাই
তোমার কাছে বিড়ি বাঁধতে শিখেছি। দুটো পেট কোনো রকমে চালিয়ে নিতে পারবো, না পারি মানুষের বাড়িতে ঝিগিরি করবো। তবে তুমি ও পথে যাবে না দাদা, ও পথে যাবে না। সোমনাথ, তোমার কি ওরা কি তোমাকে খেতে দেয়নি? এই অবস্থা দেখবার আগে আমি যদি মরতে পারতাম আমার কোনো দুঃখ থাকতো না। কেন কেন তুমি অবস্থায় আমাদের বাড়িতে এলে? কেন কেন কেন? বস দীপক, তারপর কেমন আছিস বল? নরক দর্শন করে এলাম রে সোমনাথ। নরক? জেলখানা মানে তো নরক। আমি হলফ করে বলতে পারি, কোন সৎ ভদ্রলোককে যদি 6 মাস জেলের মধ্যে আটকে রাখে, সে একজন পাক্কা সমাজ বিরোধী হয়ে বেরিয়ে আসবে। কিন্তু আমার মনে হয় জেলখানা প্রথমে তৈরি হয়েছিল মানুষদের সংশোধনের সুযোগ করে দেওয়ার জন্য। চোর ডাকাত পকেটমারের কারখানা নিশ্চয়ই জেলখানা নয়, কিন্তু বস্তুত পক্ষে তাই হচ্ছে। ওখান থেকে বেরোবার পর মানুষ আর মানুষ থাকে না রে সোমনাথ, একটা জানোয়ার বনে যায়। যাই হোক, তুই বেকসুর তালাশ পেয়েছিস, ভাগ্য তোর ভালো। নইলে তুই যে ষড়যন্ত্রের শিকার হয়েছিলে, জেল তোর অবধারিত। আমি জানতাম রে সোমনাথ, ছাড়া আমি পাবই, কারণ আমি তো কোনো অন্যায় করিনি। সত্যের সূর্যকে মিথ্যার কুয়াশা দিয়ে ঢেকে রাখা যায় না রে সোমনাথ, একদিন তা প্রকাশ পাবে। বাড়ি গিয়েছিলে? না, আজ রাতটা তোদের ওখানে থেকে ভোরে বাড়ি চলে যাব। তাহেরে, মা বাবা দীপা ওরা সবাই ভালো আছে তো? ভালোই আছে। মা বুদয় ভেঙে পড়েছে, বাবা হয়তো বিশ্বাস করেছে, আমি চিন্তাই করেছি, কিন্তু দীপা কিন্তু বিশ্বাস করবে না। তবে ওই শালা সঞ্জয় সেনকে আমি কিছুতেই ছাড়বো না। এই অসম্মানের প্রতিশোধ আমি নেবই নেব। চা খেয়ে হাত মুখ ধোবে এসো। 1 মাসের চেহারার যা ছিরি করেছো তাকানোই যাচ্ছে না। আসলে শরীরের উপর তুমি নজরই রাখোনি। কি করব বলো, জেল হাজতে তো তোমার মতো প্রিয়জন কেউ ছিল না যে যত্ন করে আমাকে খেতে দেবে। আসলে মানসিক চিন্তাতেই শরীরটা আমার ভেঙে গেছে। 2-4 দিন বাড়িতে থাকলে দেখবে সব ঠিক হয়ে গেছে। তুই হাত মুখ বিশ্রাম কর দীপক। রমা, আর তুই উনুনটা ধরিয়ে দে। রমা, আমি আসছি। কোথায় যাবি রে এত রাত্রে? শুধু অনেকদিন বাদে তুই বাড়িতে এলে, শুধু ডাল ভাত তো তোর সামনে দেওয়া যায় না। আমি বাজার থেকে মাছ আর মাংস নিয়ে আসি। জানো রমা, জেল হাজতে বসে প্রতিদিন আমি তোমার কথা ভাবতাম। মাঝে মাঝে আমার মনে হতো আজ বুঝি তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে, কিন্তু নিষ্ফল প্রতীক্ষা। একটা দিনও তুমি আমার সঙ্গে দেখা করতে এলে না। তুমি কি আমাকে ঘৃণা করো রমা? রমা, তুমি যে আমার কি কতখানি। রমা, এই 1 মাস আমি পেট ভরে ভাত খাইনি, রাতে ঘুমাইনি, অজরে কেঁদেছি। রমা, আর ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, ওকে তুমি সসম্মানে মুক্ত করে দাও ঠাকুর, রমা। সসম্মানে মুক্ত করে দাও। রমা, লোক
কিটি কেঁদো না। এবার আমরা নতুন করে জীবন আরম্ভ করব। আমি মনে মনে ঠিক করে নিয়েছি, চন্দনের সঙ্গে দীপার বিয়েটা হয়ে গেলে তোমাকে বিয়ে করে আমি বাড়িতে নিয়ে যাব। ত্রিপুদা, তোমাকে দূরে সরিয়ে রেখে আমিও যে কষ্ট পাচ্ছি। ত্রিপুদা, সরকারি চাকরি আমার ভাগ্যে নেই, কোন কল কারখানায় যদি কুলির কাজও পাই আমি তাই করব। শিক্ষার অহংকার করে কি লাভ রমা? ত্রিপুদা, আমার মা বলে কোনো কাজে ছোট নয়, আর কিছু না জুটে আমি রিক্সা চালাবো, উঠে বইবো, লোকে যা বলে বলো, যে কোনো কাজের জন্য আমি প্রস্তুত। সোমনাথ বাড়িতে আছো? সোমনাথ, সোমনাথ বাড়িতে আছো? ভালো আছো বাবা? হ্যাঁ, তুই কখন এলি? এই তো একটু আগে। বাড়ি গেলি না কেন? তোর মা কান্নাকাটি করছে, আর এদিকের খবর তো তুই সবই জানি। সবই সবই এই অদৃষ্টের দোষ। নইলে আমার দীপার মতো মেয়ে। দীপা, কি হয়েছে দীপার? কেন, তুই কিছু শুনিসনি? না, কি শুনবো? বাড়ি চল, সবই তুই শুনতে পারবি। মেছমশাই, কি হয়েছে দীপার বলোই না। কিছুই হয়নি, তুমি হাত মুখ ধোবে। দাঁড়াও, কি হয়েছে দীপার আমি জানতে চাই। আমাকে দীপা কি বিষ কি আত্মহত্যা করেছে? না। তাহলে কি কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে? বলছি তো, তুমি হাত মুখ ধোবে। থামো। কি হয়েছে পরে শুনবে, এখন চলো, এত উতলা হবার কি আছে? এসো এসো। তুমি থামো না, আমি এখনই শুনতে চাই। বাবা, বাবা তুমি চুপ করে থেকো না, বলো না কি হয়েছে দীপার। তুমি আমাকে উৎকণ্ঠার মধ্যে রেখো না। আমার বুকের মধ্যে ঝড় বইছে, দয়া করে বলো কি হয়েছে দীপার। অযথাই তুমি মাথা গরম করছো, বলছি তো কিচ্ছু হয়নি। তুমি চুপ করো। সাতপুরি নন্দী, সাতরি নন্দী, সাতপুরি নন্দী দীপাকে বিয়ে করেছে। দীপার জীবনে এমন দুর্ঘটনা ঘটতে পারে না, একই কখনো সম্ভব? একটা 60 বছরের বৃদ্ধের সঙ্গে দীপার বিয়ে, অসম্ভব, অসম্ভব। এছাড়া আর কোনো উপায় ছিল না তোকে জেল থেকে ছাড়িয়ে আনতে। এই জন্য এই কাজটা করতে হয়েছে বাবা। কেন কেন তুমি এমন জঘন্য কাজ করলে বাবা? আমি না হয় জেলের নরক যন্ত্রণা ভোগ করতাম। ছি, ছি, ছি। আমার জন্য একটা কচি মেয়ের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা এভাবে তুমি দুপায়ে মারিয়ে দীপার জীবনটাকে তুমি হাহাকারে ভরিয়ে দিলে। ত্রিপুদা, কেন কেন? ত্রিপুদা, মেয়েটাকে বলি দেবার আগে কেন তোমরা আমার সঙ্গে পরামর্শ করলে না? আমি কি মরে গেছি? কেন তোমরা আমার সঙ্গে পরামর্শ করলে না? কেন আমাকে একটিবার জিজ্ঞাসা করলে না? ত্রিপুদা, ত্রিপুদা, দীপক, তুমি
তুমি স্নেহময়ী বাবা নও, তুমি একটা বিবেকহীন কসাই। তো তোমাকে আমি আজ থেকে শ্রদ্ধা করব না, করব ঘৃণা, করব তোমাদের। আমার বুকে তোমাদের জন্য শ্রদ্ধার আসন নেই, আমি তোমাদের ক্ষমা করব না। তুমি শান্ত হও দেবুদা, তুমি শান্ত হও। সঞ্জয় সেনার সাথ করে নন্দী ষড়যন্ত্র করে সঞ্জয় সেন, সঞ্জয় সেন, আমি ইষ্ট দেবতার নামে শপথ করে বলছি, সঞ্জয় সেনের উপর যদি চরম প্রতিশোধ না নিতে পারি, তাহলে মানুষের সমাজে আমি মুখ দেখাবো না। আর শয়তান শাস্ত্রীকেও বুঝিয়ে দেব, ৩০০ শতাব্দীর যুব মানুষ পিছু ডেকো না রমা, পিছু ডেকো না, আমাকে বাধা দেবার চেষ্টা করো না। আমার বুকে জ্বলছে কান্দবের দাবদা, রক্তে উঠেছে আমার সমুদ্রের ঘূর্ণিঝড়। মানব থেকে আমি হব দানব, আমি নরকের পথ ধরে চলবো, আমি মনুষ্যত্বের গলা দিতে একটা ৬০ বছরের বৃদ্ধের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে হাহাকার করে কাঁদছে, তার সেই আকুল আর্তনাদ আমার বুকে বাজছে, চলে আসছে রমা আমার বুকে। আমি যেন পাগল হয়ে যাব। দীপা, আমার স্নেহের দীপা, কারো অনুরোধ আমি রাখতে পারবো না, কারো আদেশ আমি শুনতে পারবো না। কি দিয়েছে আমাকে তোমাদের এই বন্দা সমাজ, কি দিয়েছে আমাকে তোমাদের এই রাষ্ট্র? ঘৃণা, লাঞ্ছনা, অবহেলা, অবজ্ঞা ছাড়া আর কি দিয়েছে আমাকে রাষ্ট্র? এই সমাজের বুকে আমি ঢেলে দেব, এই সমাজকে আমি বিষিয়ে দেব, রাষ্ট্রের বুকে ঢেলে দেব লক্ষ নাগিনীর তীব্র বিষ, ঘরে ঘরে তৈরি করব জনবিরোধী মানদান, জীবনটাকে আমি ক্ষত বিক্ষত করে দেব। আমাকে যারা সসম্মানে বাঁচতে দিলে না, আমার আর আমার বন্ধু জীবনটাকে যারা হাহাকারে ভরিয়ে দিলে, তাদেরকে আমি বাঁচতে দেব না, কিছুতেই না। মরে গেছে বাবা, দীপক মরে গেছে, তার মরা মন থেকে নতুন করে জন্ম নিয়েছে সমাজের আতঙ্ক। আমি একটা জ্বলন্ত বারুদ, শুধু একটা দেশটাই কাটি জ্বালবার অবস্থা। আমি তো মরবই, মরার আগে সমাজ রাষ্ট্রের ব্যাপারটা ধরে প্রচন্ড ভাবে একটা নাড়া দিয়ে যাবো। মানুষ আমাদের ট্রেনে নামাবো, পথের ধরোই ছেড়ে দিব ওদের সাহিত্য শাসিত ঘর, ভেঙে কান কান করে দেবো ওদের সাহিত্য শাসিত আকাশ। আজ থেকে এই মানুষ সমাজের মানুষের বিরুদ্ধে শুরু হলো দীপকের জিহাদ। কথা শোনো দেবুদা, কথা শোনো। মেসমশাই, এখন কি হবে মা? এখন গিয়ে সাত করিয়ে সঞ্জয় সেনকে তলা টিপে ধরবে, আবার ওরা তাকে জেলে পাঠাবে। আমি কি করব ভগবান, আমি কি করব? আপনি বাড়ি যান মেসমশাই, দাদা এলে আমি ওকে বুঝিয়ে সুজিয়ে বাড়িতে পাঠিয়ে দেব। তাই দিস মা, যত দোষ আমার এই পুরো দৃষ্টে, ভগবান ভগবান আমাকে মেরে রেখেছে। দীপু যে আমার বড় আশা ভরসা, সে আশা যদি শেষ হয়ে যায়, মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নাই, উপায় নাই। একটু আগে যে মানুষটা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, 5 মিনিটের মধ্যে সব ভেঙে চুরে চুরমার হয়ে গেল। শান্ত মানুষটা হঠাৎ অশান্ত হয়ে উঠল। ওর মনে তুমি শান্তি দাও ঠাকুর।